গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি হরিদাস বাসার রসায়ন প্রভাষক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমিও সুস্থ আছি। তো গত ক্লাসে তোমাদের কি পড়িয়েছিলাম মনে আছে তো? কোয়ান্টাম সংখ্যা শিখেছিলাম আমরা। তো কোয়ান্টাম সংখ্যার ব্যবহারগুলো আশা করি তোমরা সবাই প্র্যাকটিস করেছো। কোয়ান্টাম সংখ্যা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয় আজকে আমরা আরেকটু জানার চেষ্টা করব। তো কোয়ান্টাম সংখ্যা চারটি মনে আছে তো? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা আমরা দেখেছিলাম। তো এই 4 প্রকার কোয়ান্টাম সংখ্যার থেকে আমরা এর প্রয়োগগুলো দেখব। তো দেখো, আমরা একটি প্রশ্ন লিখেছি। সৃজনশীল প্রশ্নে খ নং প্রশ্নে এমন প্রশ্ন করা হয় যে নিম্নের অরবিটালগুলোর ধরো একটি যে কোনো একটি দিয়ে দিল 1p বা 2s অথবা 3s বা 3d 4f বা 3f, এমন একটি অরবিটাল দিয়ে দিতে পারে। তো বলতে পারে যে 1p সম্ভব কি না যাচাই করো, বা 1p কি সম্ভব। যদি সম্ভব না হয় তাহলে তার পক্ষে বা বিপক্ষে যুক্তি দাও। তাহলে এমন প্রশ্ন যদি আসে তাহলে আমাদের কোয়ান্টাম সংখ্যার ব্যবহার থেকে আমরা খুব সহজেই এই প্রশ্নগুলো আমরা উত্তর করতে পারবো। দেখো, খুব সহজ একটা ব্যাপার যে 1p, আমরা উত্তরে চলে যাচ্ছি। 1p অর্থাৎ প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর p, অর্থাৎ প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর p। ইহা সম্ভব নাকি অসম্ভব বলো তো তোমরা? ইহা অসম্ভব। ইহা অসম্ভব। তাহলে কেন অসম্ভব, সেই অসম্ভবের কারণ আমাদের ব্যাখ্যা করতে হবে। এক্ষেত্রে কারণ আমরা ব্যাখ্যা করব। কারণ আমরা বলতেছি যে 1p অর্থাৎ প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর p, ইহা অসম্ভব। কারণ এক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা এক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা কত বলো তো? 1p। একটু খেয়াল করে দেখো তো, এই 1p এর প্রধান কোয়ান্টাম সংখ্যা কত নির্দেশ করছে? নিশ্চয়ই হচ্ছে সংখ্যাটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করি n দ্বারা, স্মল n দ্বারা প্রকাশ করি। তাহলে n কত? 1। n এর মান যেহেতু 1, সুতরাং n এর মান কত হবে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলো তো? সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l হবে, আমরা জানি যে n এর উপরে হচ্ছে l এর মান নির্ভরশীল এবং তা হচ্ছে 0 থেকে বা n মাইনাস 1 কত? n মাইনাস 1 l এর মান। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে 1 মাইনাস 1 অর্থাৎ 0। অর্থাৎ এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান এক্ষেত্রে হবে 0। l এর মান যখন 1, l এর মান তখন হচ্ছে 0। যেহেতু l এর মান 0, সুতরাং প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর একটি। এখানে লিখবা আর যেহেতু l এর মান একটি এবং তা হচ্ছে 0, সুতরাং
সুতরাং প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর একটি এবং তা হলো 1s। দেখো যে এল এর মান হচ্ছে যেহেতু একটি, সুতরাং সেক্ষেত্রে উপশক্তি স্তর হবে s। আমরা জানি যে এল এর মান থেকে অরবিটাল গুলো হচ্ছে পাওয়া যায় বা উপশক্তি স্তরগুলো পাওয়া যায়। আমরা জানি এল এর মান যখন 0 তখন উপশক্তি স্তর s, যখন এল এর মান 1 তখন উপশক্তি স্তর হচ্ছে p, যখন এল এর মান হচ্ছে 2 তখন d, এল এর মান 3 তখন হচ্ছে f। তাহলে আমরা n এবং l অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে এই প্রশ্নটার উত্তর করতে পারি। তাহলে দেখো তো আমরা বুঝতে পারছি কিনা যে 1p যে অসম্ভব, এর কারণ কি? কারণ হচ্ছে এখানে প্রথম যে সংখ্যাটা আছে যে 1 সংখ্যাটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, এক্ষেত্রে n এর মান হচ্ছে 1, সেক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হবে 0। যেহেতু l এর মান হচ্ছে একটি এবং তা হচ্ছে 0, সুতরাং প্রথম শক্তি স্তর উপশক্তি স্তর হবে একটি, তা হচ্ছে 1s। সুতরাং 1p অসম্ভব। তাহলে আমরা সর্বশেষ ফিনিশিং এভাবে দিতে পারি, সুতরাং 1p অসম্ভব। তাহলে কি আমরা বুঝতে পারছি যে 1p সম্ভব বা অসম্ভব কিভাবে নির্ণয় করব? একইভাবে আমরা আরেকটি প্রশ্নের আমরা আরেকটি দেখার চেষ্টা করব যেটি সম্ভব নাকি অসম্ভব। এখানে আমরা 3s একটা করব। 3s অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর s। ইহা কি সম্ভব বলো তো? হ্যাঁ, ইহা সম্ভব। তাহলে ইহা যে সম্ভব, এর পক্ষেও তোমাকে কিন্তু যুক্তি দিতে হবে কেন ইহা সম্ভব। যেমন অসম্ভবের যুক্তি তুমি দিয়েছিলে যে এটা অসম্ভব, ঠিক একইভাবে তোমাকে এই 3s যে সম্ভব এটারও তোমার পক্ষে যুক্তি দিতে হবে। তাহলে এর পক্ষে যুক্তিটা কেমন হবে আমরা একইভাবে করার চেষ্টা করব। আমি আগে যেভাবে লিখেছিলাম তোমরা খাতায় নিজেরা একটু প্র্যাকটিস করতে থাকো, দেখি যে তোমরা নিজেরাই হয়তো পারবে। নিজেরা একটু চেষ্টা করো, তারপরে আমি করে দেব। তো করেছে তো নাকি? হ্যাঁ, যাদের হয়েছে তো ভেরি গুড। দেখো একটু মিলিয়ে নেওয়ার সাথে যে ইহা সম্ভবের পক্ষে যুক্তিটা কি। এক্ষেত্রে আগেরটার মতো এক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমি আর বাংলা লিখছি না, শুধু আমি বুঝিয়ে জাস্ট মেইন ফ্যাক্টটা হচ্ছে বুঝাচ্ছে। দেখো এক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 3। একটু খেয়াল করে দেখো, এক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা এই সংখ্যাটা নির্দেশ করছে, n এর মান হচ্ছে 3। যেহেতু n এর মান হচ্ছে 3, সুতরাং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান এখানে হবে n-1 পর্যন্ত। তাহলে সূত্রটা হচ্ছে l এর মান হয় n-1 পর্যন্ত। যদি হয় সূত্রটা এমন যে n-1 পর্যন্ত, তাহলে এখানে n এর মান হচ্ছে 3, সুতরাং 0 থেকে শুরু হবে 0, 1, 2। খেয়াল করে দেখো যে n এর মান আমি যদি বসিয়ে দিই এখানে 3-1 অর্থাৎ 2, অর্থাৎ 2 পর্যন্ত 0 থেকে 0 থেকে n-1 পর্যন্ত l এর মান। আচ্ছা, তাহলে এখানে l এর মান হচ্ছে কয়টি? 3টি। তো এক্ষেত্রে l এর মান 3টি, সুতরাং তৃতীয় শক্তি স্তরে, এখানে তৃতীয় শক্তি স্তর কেন? প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3, এই কারণে এটি তৃতীয় শক্তি স্তর। সুতরাং তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর হচ্ছে এখানে 3টি, এবং তা হচ্ছে কি বলতো? হ্যাঁ, 3s, 3p এবং 3d।
তাহলে তৃতীয় শক্তি স্তর ও শক্তি স্তর আছে 3টি এবং তা হচ্ছে 3s 3p এবং 3d। আর আমি এখানে বলেছিলাম যে 3s সম্ভব কিনা। তাহলে তোমার উত্তর তুমি পেয়ে গেছো। সুতরাং 3s এক্ষেত্রে সম্ভব। যদি আমি দিলাম 3p সম্ভব কিনা, তাহলে একইভাবে আনসার করতে হতো 3p ও সম্ভব। যদি বলতাম 3d সম্ভব কিনা, তাহলে 3d ও তোমরা একইভাবেই উত্তর করতে পারতে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে এই অরবিটালগুলোর সম্ভাব্যতা কিভাবে যাচাই করতে হয়। তো সম্ভব বা অসম্ভব তার পক্ষে বা বিপক্ষে যুক্তি দিতে হয় কি করে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরো বেশি প্র্যাকটিস করতে হবে। তোমরা সমস্ত অরবিটালগুলো এভাবে সম্ভব অসম্ভব এর পক্ষে যুক্তি দিয়ে তোমরা খাতায় লিখবে এবং বারবার প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের সব সুন্দরভাবে জানা হবে, শেখা হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েকটি নীতি এসএসসি সিলেবাসের পড়ব। খুবই ইম্পর্ট্যান্ট এই নীতিগুলো। তার মধ্যে রয়েছে আউটবাউ নীতি, পাউলিক বর্জন নীতি, কুন্ডের নীতি। তো এই নীতিগুলো তোমরা যদিও নবম দশম শ্রেণীতে বিভিন্ন ইলেকট্রন বিন্যাস করেছো আউটবাউ নীতি অনুসারে, তখন তোমাদের আউটবাউ নীতি কথাটা ছিল না, বা থাকলেও তোমরা অতটা ভালোভাবে শিখো নাই। তো দেখো আমরা আউটবাউ নীতিটা এখন দেখার চেষ্টা করব। আউটবাউ হচ্ছে জার্মান শব্দ, যার অর্থ হচ্ছে ছোট থেকে বড় বা নিম্ন থেকে উচ্চ ক্রম। তো আউটবাউ নীতিটি এমন যে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ তাদের অরবিটাল সমূহের শক্তির নিম্ন থেকে উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে। অর্থাৎ ইলেকট্রন সমূহ প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করতে থাকে। ইলেকট্রন দ্বারা অরবিটাল পূর্ণ করার এই নিয়মকে আউটবাউ নীতি বলা হয়। তাহলে এসো আমরা আউটবাউ নীতির একটা প্রয়োগ দেখি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমরা নবম দশম শ্রেণীতে আমরা ইলেকট্রন বিন্যাস করেছি, নিশ্চয়ই তোমাদের সবারই ইলেকট্রন বিন্যাস মনে আছে। দেখো তাহলে আমার সাথে করে ফেলো তো তোমরা। পটাশিয়াম 19 হচ্ছে পারমাণবিক সংখ্যা। এই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা তোমরা করো তো। হ্যাঁ, যারা করেছে একটু মিলিয়ে এনে দেখো আমার সাথে। 1s2 2s2 2p6 3s2 3p6 18টি হয়েছে দেখো। এরপরে 19তম ইলেকট্রনটি দেখো তো 3d 4s। তাহলে নিয়ম অনুসারে এখানে 3d তে যাওয়ার কথা ইলেকট্রনটি, কিন্তু দেখা যাচ্ছে যে এই দুইটার মধ্যে শক্তি হচ্ছে 3d নয় 4s এর কম। তো 4s এ আগে ইলেকট্রন যাবে একটি, এবং 3d তে ইলেকট্রন যাবে না। এখানে আউটবাউ নীতি অনুসারে এখানে 4s এর শক্তি কম, এই কারণে 4s এ আগে ইলেকট্রন দিয়েছে। তো বুঝতে পেরেছো যে আউটবাউ নীতি হচ্ছে শক্তির নিম্ন থেকে উচ্চ ক্রম অনুসারে ইলেকট্রন প্রবেশ করে। এখন একটা প্রশ্ন আসে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন, ব্যাখ্যা করো। এই প্রশ্নটি ক্ষয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট, তোমরা লিখে নাও যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন। তোমাদের নবম দশম শ্রেণীতে প্রশ্নটি ছিল। তো দেখো 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন। আমরা জানি যে আউটবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন সমূহ প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করতে থাকে। তাহলে সর্বনিম্ন শক্তি স্তর কোনটি? অরবিটালে m+l এর মান যার কম
সেই অরবিটালের শক্তি কম। যে সকল অরবিটালের n প্লাস l এর মান কম সেই সকল অরবিটালের শক্তি কম, এবং সেই কম শক্তির অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে n আর l ইতিমধ্যে আমরা এই দুটির পরিচয় অনেক পেয়েছি। তো এখন আমরা দেখি যে কার জন্য n প্লাস l এর মান কম, 3d নাকি 4s। আমরা একটু বের করার চেষ্টা করব। 3d এর জন্য আমরা দেখব 3d এর জন্য n প্লাস l এর মান কত হয়। 3d এর জন্য n এর মান হচ্ছে 3 সংখ্যাটি, এবং l এর মান কত বলতো? আমরা একটু আগে দেখিয়েছিলাম যে l এর মান আমরা একটু ডান পাশে লিখে নিই 0 1 2 3। এর জন্য এখানে l 0 এর জন্য হচ্ছে s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল 2 এর জন্য, এবং 3 এর জন্য f অরবিটাল। তাহলে একটু দেখো এখানে d এর জন্য এখানে l এর মান কত? d এর জন্য l এর মান হচ্ছে 2, অর্থাৎ 3 2 5। আবার 4s এর জন্য আমরা একটু হিসাব করব। দেখো 4s এর জন্য n প্লাস l। দেখো তো 4 l এর মান হচ্ছে 4 আর l এর মান s এর জন্য 0, অর্থাৎ যোগ করলে হয় 4। তাহলে একটু খেয়াল করে দেখো যে 3d এর জন্য n প্লাস l এর মান 5 এবং 4s এর জন্য n প্লাস l এর মান হচ্ছে 4। তাহলে n প্লাস l এর মান যার কম তার শক্তি কম, এবং ইলেকট্রন আগে সেই অরবিটালে প্রবেশ করবে। তাহলে তোমরা বলো এবার কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে? 4s অরবিটালের শক্তি যেহেতু 3d অরবিটালের চেয়ে কম, সুতরাং পটাশিয়ামের সর্বশেষ যে ইলেকট্রন অর্থাৎ 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যাবে। ইলেকট্রন বিন্যাসটি আমি একটু আগে যেটা করেছি সেটি তোমরা করে নিতে পারবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি। তো এই হচ্ছে আমাদের আহ্বনীতি যেমন করে তোমরা বইয়ে প্র্যাকটিস করবে। তোমরা বিভিন্ন ধরনের ইলেকট্রন বিন্যাসগুলো করার চেষ্টা করবে। তো ইলেকট্রন বিন্যাসে আমরা 1 থেকে 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসগুলো সবগুলো করার চেষ্টা করব। তো তার মধ্যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আছে দুটি, আমরা একটু দেখার চেষ্টা করি ইলেকট্রন বিন্যাস, যেহেতু আহ্বনীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসগুলো করা হয়ে থাকে। তো আমরা ইলেকট্রন বিন্যাস সবগুলো প্র্যাকটিস করব। নবম দশম শ্রেণীতে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো সবাই প্র্যাকটিস করেছি। তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আমি জাস্ট ব্যতিক্রম দুটি ইলেকট্রন বিন্যাস একটু দেখার চেষ্টা করব। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমরা নিশ্চয়ই সবাই পারবে। তোমরা সবাই প্র্যাকটিস করো, তারপর আমার সাথে মিলিয়ে নাও। 1s নো, 2s নো, 2p6, 3s নো, 3p6, 3d, 4s। দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 18টি ইলেকট্রন, বাকি থাকে হচ্ছে 6টি। এখন আমি একটু আগে দেখেছি যে 3d এবং 4s এর মধ্যে 4s এর শক্তি কম, তার মানে এখানে হচ্ছে দুটি যাওয়ার পরে এখানে 4টি যাওয়ার কথা, কিন্তু ঘটনা হচ্ছে এখানে দুটি যায় না, এখানে 4টি যায় না। কেন যায় না? তার একটা সুনির্দিষ্ট কারণ আছে। আমরা p d f এই অরবিটালগুলোর ক্ষেত্রে জানি যে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল অর্থাৎ ইলেকট্রন বিন্যাস অধিকতর স্থিতিশীল হয়ে থাকে। সকল পরমাণু স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের দিকে যেতে চায়, সকল পরমাণুই। তো এখানে যদি আমরা ডি এর ক্ষেত্রে দেখি যে অর্ধপূর্ণ অরবিটাল হচ্ছে আমাদের ডি তে 10টি ইলেকট্রন থাকতে পারে, এফ এ 14টি, পি তে হচ্ছে 6টি। তো এখানে যদি এই নরমালি হচ্ছে বি এবং এফ এর ক্ষেত্রে বেশি জায়গা হয়ে থাকে, তো ডি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে অর্ধপূর্ণ হওয়ার জন্য একটি ইলেকট্রন লাগে,
চারটি ইলেকট্রনের পরে একটি ইলেকট্রন দিলে অর্ধপূর্ণ হয়ে যায়। তো এখানে অর্ধপূর্ণ হওয়ার হয় এটি স্থিতিশীল হয়ে থাকে, তাই এখানে 3d5 হয়, 4s 1 হয়, অর্থাৎ 4s এর দুটি ইলেকট্রন থেকে একটি ইলেকট্রন হচ্ছে এখানে চলে যায়, 3d তে চলে যায়, 3d তে গিয়ে এখানে 3d অর্ধপূর্ণ অবস্থায় অধিকতর স্থিতিশীল হয়ে থাকে। তো ইলেকট্রন বিন্যাসটি এখানে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস, এটি পরীক্ষায় এসে থাকে। নবম দশম শ্রেণীতে তোমরা পড়েছো যে এটি আউটবাউ নীতির একটি ব্যতিক্রম। তারপরে আরেকটি ইলেকট্রন বিন্যাস আছে, তোমরা নিজেরা চেষ্টা করো। কপার 29, কপার CO29 এর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে একই রকম ভাবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। এক্ষেত্রে যদি 18টি আর এখানে দুইটি 20টি, এখানে হয় 9টি। তাহলে আমরা একটু আগে বলেছি যে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালের ইলেকট্রন বিন্যাস হচ্ছে অধিকতর স্থিতিশীল হয়ে থাকে। তো এই ক্ষেত্রে হয়েছে এখানে 1টি এবং এখানে হচ্ছে 10টি হবে। তো এই দুটি হচ্ছে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস আউটবাউনিটি, এটি তোমরা করবে। আর অন্যান্য ইলেকট্রন বিন্যাসগুলো সবাই প্র্যাকটিস করবে। ইলেকট্রন বিন্যাস পরীক্ষায় আসে, তোমাদের এমসিকিউতে ইলেকট্রন বিন্যাসগুলো আসতে পারে, ইলেকট্রন বিন্যাসের প্রয়োগগুলো তোমরা দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আউটবাউ নীতির প্রয়োগ। এখন আমরা আলোচনা করব পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতিটা কি আসলে? একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই রূপ হতে পারে না। অর্থাৎ একটি পরমাণুতে অবস্থিত দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে প্রথম 3টির মান, অর্থাৎ অরবিটাল সমূহের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক স্থিতি একই হতে পারে, কিন্তু ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশের দিক আলাদা হয়ে থাকে। তো পাউলির বর্জন নীতি হচ্ছে কি, যে একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে প্রথম 3টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে, কিন্তু চতুর্থ কোয়ান্টাম সংখ্যা ভিন্ন হয়ে থাকে। এটি হচ্ছে পাউলির বর্জন নীতি, যে 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই রূপ হতে পারে না। আমরা একটা উদাহরণের সাহায্যে দেখার চেষ্টা করব। যে হিলিয়াম পরমাণুতে আমরা জানি যে দুটি ইলেকট্রন রয়েছে, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, সুতরাং এখানে দুটি ইলেকট্রন রয়েছে। এই দুটি ইলেকট্রনের আমরা যদি কোয়ান্টাম সংখ্যাগুলো দেখি, তাহলে পাউলির বর্জন নীতিটা আমাদের কাছে পরিষ্কার হবে। তো দেখো, হিলিয়ামের প্রথম ইলেকট্রন E1 এর জন্য আমরা দেখব যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 1। যেহেতু এখানে 1s2 থাকে, আমরা জানি, আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি 1s2। এক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 1, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এর মান 0 এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা s এর মান হচ্ছে +1। আমরা 4টি কোয়ান্টাম সংখ্যা লিখলাম। দেখো যে এখানে দুটি ইলেকট্রন রয়েছে, একটু দেখো 1s2 দুটি ইলেকট্রন, এই দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান আমরা লিখব। যে একটি ইলেকট্রনের E1 এর জন্য হচ্ছে 4টি কোয়ান্টাম সংখ্যার মান লিখেছি, আবার E2 এর জন্য আমরা দ্বিতীয় ইলেকট্রনের জন্য আমরা লিখব। দেখো n এর মান এক্ষেত্রে 1, l এর মান হচ্ছে 0, m এর মান হচ্ছে 0, s এর মান হচ্ছে -1/2। তাহলে দেখো যে পাউলির বর্জন নীতি এমন ছিল যে একটি পরমাণুতে দুটি ইলেকট্রন, একটা পরমাণু দুটি ইলেকট্রন আছে, দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা n, l, m এবং s, 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে প্রথম 3টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে। দেখো n, l, m, f মান হচ্ছে সমান এবং প্রত্যেকটা ক্ষেত্রে সমান দেখো, কিন্তু চতুর্থ কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান এক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে। একটি হচ্ছে ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে ঘুরে এবং অপরটি হচ্ছে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে। তো এটাই হচ্ছে পাউলির বর্জন নীতি, যে 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে প্রথম 3টি অর্থাৎ আকার, এটি দিয়ে প্রকাশ করা হচ্ছে আকৃতি, m দিয়ে ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশ করা হয়, কিন্তু ঘূর্ণনের দিক s এর মান বিপরীত হয়ে থাকে।
এটি হচ্ছে পাউলির বর্জন নীতি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পাউলির বর্জন নীতিটাও আমাদের পরীক্ষায় আসে। আর একটি নীতি আছে, খুব ইম্পর্ট্যান্ট নীতি, যেটি এইচএসসির জন্য খুব ইম্পর্ট্যান্ট। তিনটি নীতি ইম্পর্ট্যান্ট: অবনীতি, পাউলির বর্জন নীতি এবং হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতি, হুন্স নীতি বা হুন্স রুল বা হুন্ডের নীতি। হুন্ডের নীতি, দেখো হুন্ডের নীতি কি? সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকতে পারে। অযুগ্ম কথাটার অর্থ হচ্ছে সিঙ্গেল বা একটি করে। সমশক্তি সম্পন্ন একই অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকতে পারে এবং এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন অবশ্যই একইমুখী হবে। দেখো আমরা একটু উদাহরণের সাহায্যে দেখো। একটা ইলেকট্রন বিন্যাস দেখবো, নাইট্রোজেন 7। অবনীতি অনুসারে এর ইলেকট্রন বিন্যাসটা আমরা কি করি? 1s2 2s2 2p। এখানে আমরা জানি যে p এর x y যেটা উপর তিনটি উপশক্তি স্তর রয়েছে, px 2px 2py 2pz। আমি এই x y z অক্ষ বরাবর অরবিটাল গুলো লিখলাম। তো এখানে 1 1 1। তো এখানে দেখো একই অরবিটালে এখানে একটি করে বা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। আমরা যদি এটি বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাসটা করি, বক্স পদ্ধতিতে হুন্ডের নিয়মে বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করা হয়ে থাকে। প্রথমে একটা বক্স, এখানে 2s এর জন্য একটা বক্স, এখানে হচ্ছে 2p এর জন্য এখানে তিনটি বক্স। দেখো এখানে 1s এর দুটি ইলেকট্রন রয়েছে, একটি ইলেকট্রন এদিকে এবং আরেকটি ইলেকট্রন হচ্ছে এদিকে, এইভাবে প্রবেশ করবে। 2s এ দেখো দুটি ইলেকট্রন রয়েছে, একটি এদিকে বিপরীত দিকে দ্বিতীয়টি। তো 2p তে হচ্ছে তিনটি ইলেকট্রন আছে, এদিকে একটা, এই তিনটি ইলেকট্রনের দিকই হচ্ছে একই দিকে। তাহলে হুন্ডের নীতি কি? সমশক্তি সম্পন্ন একই অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকতে পারে। তাহলে দেখো এই অরবিটালটিতে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করছে যেন তারা বেশি পরিমাণে হচ্ছে অযুগ্ম অবস্থায় আছে। এখানে তিনটা ইলেকট্রন আছে, তিনটেই হচ্ছে সিঙ্গেল বা অযুগ্ম। তো এবং এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন একইমুখী। খেয়াল করে দেখো যে স্পিনগুলো একইমুখী হয়ে থাকে। তোমরা বইয়ের মধ্যে দেখবে যে এখানে তীর চিহ্নর মাধ্যমে দেওয়া আছে। আসলে এটি অর্ধ তীর হওয়ার কথা, যে এটি যেহেতু অর্ধ ঘূর্ণন একদিকে এবং বাকি অর্ধেক হচ্ছে অন্যদিকে হয়ে থাকে। তো এখানে অর্ধ তীরের মাধ্যমে আমি এই স্পিনগুলোকে দেখালাম। তো তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এভাবে হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস করতে আসে। তো তোমরা বক্স পদ্ধতি এভাবে আবরণীতি অনুসারে প্রথমে ইলেকট্রন বিন্যাস করে পরবর্তীতে বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাসগুলো দেখিয়ে দিবে। তোমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করতে পারো। দেখো অক্সিজেন 8 এর ইলেকট্রন বিন্যাসে দেখো প্রথমে হচ্ছে 1s2 2s2 2p কত বলতো 2p4, বাকি চারটা ইলেকট্রন 2p4 হয়ে থাকে। তো এখানে একই রকম ভাবে শুধু এই বক্স 2p তে কি হবে দেখো তো, 2p তে গিয়ে এখানে শুধু চেঞ্জ হবে। এখানে প্রথমে তুমি একটা করে ইলেকট্রন দিবে, একটা ইলেকট্রন হচ্ছে বেশি থেকে যায়, সেই 4 নম্বর ইলেকট্রনটা প্রথমটাতে আবার পাউলির বর্জন নীতি বলছে যদি কোনো অরবিটালে দুটি ইলেকট্রন প্রবেশ করে তখন তার স্পিন অবশ্যই পাউলির বর্জন নীতি অনুসারে পরস্পর বিপরীত দিকে কাজ করবে। পাউলির বর্জন নীতি
আমরা বলেছিলাম যে 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে চতুর্থ কোয়ান্টাম সংখ্যাটি ভিন্ন হয়ে থাকে। তাহলে এই দুটো ইলেকট্রনে দেখো প্রথমটির জন্য হচ্ছে প্লাস হাফ, দ্বিতীয়টির জন্য হচ্ছে মাইনাস হাফ। সুতরাং এটা ঘূর্ণন বিপরীতমুখী, এই কারণে একটি স্পিন হচ্ছে উপরের দিকে দেওয়া হয়েছে এবং নিচের দিকে আরেকটি স্পিনকে দেখানো হয়েছে। তাহলে এই যে হচ্ছে পাউলির বর্গনীতি অনুসারে এরা হচ্ছে বিপরীতমুখী হয়ে থাকে এই তীর চিহ্নগুলো। বুঝতে পারছি তাহলে আমরা কুণ্ডলিনীতি আমরা বুঝলাম আশা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের 3টা নীতি। তো এই নীতিগুলো তোমরা বাসায় আরো ভালো করে প্র্যাকটিস করবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিয়মিত তোমরা সবাই পড়াশোনা করো। আমরা তোমাদের পড়াগুলো কিন্তু ছুটির পরে অবশ্যই তোমাদের কাছ থেকে আদায় করে নিব। তোমাদের কাছ থেকে কিন্তু এই পড়াগুলো আমরা ধরবো। ভালো থেকো তোমরা, ধন্যবাদ।